আকাশ সেই প্রাক্তন ম্যানেজার সুব্রত রায়ের মেয়েকে বিয়ে করতে চায়। আগে হ্যাঁ ছোট স্যার, কিন্তু সে কি জানে না ওই প্রাক্তন ম্যানেজারের জন্যই আমি আমার দাদাকে হারিয়েছি। আকাশ সে কথা স্বীকারই করেন না। ওর স্বীকার করা না করায় কিছু যায় আসে না। ওই রায়বাড়ির মেয়েকে আমি কিছুতেই বাড়ির বউ বলে মেনে নেব না। আমি তো সেই কথাই বলতে যাচ্ছিলাম। আজ 16 বছর আপনার ফ্যাক্টরিতে আমি ম্যানেজারি করছি, আপনাদের সুখ দুঃখের মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছি, কিন্তু আকাশবাবু আমাকে সেভাবে বিশ্বাসই করেন না। ও আমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আকাশকে আমি নিজের ছেলের চেয়ে ভালোবাসি, সেই আকাশ আজ আপনাদের প্রতি বিশ্বাস হারিয়ে সে এখন বকুলের কথায় উঠে আর বস। রাঘব বাবু, আমাকে আপনি ক্ষমা করবেন স্যার, এই মানে ছোট মুখে বড় কথা বলে ফেললাম। থাকতে পারি না, যাদের নুন খাই তাদের ক্ষতি আমি দেখতে পারি না, তাই নিজের চোখে দেখা ঘটনা মানে সোজা বাংলায় বলে ফেললাম। মানে এ কথা তো এই বেশি দিনের নয়, এই বিদেশে পড়তে যাওয়া থেকে ওদের ফোনের আর চিঠির আদান প্রদান তো চলছে। আচ্ছা, বকুলের মা মানে মায়াবতী বৌঠানের অবস্থা এখন কেমন? একেবারেই যাচ্ছা তাই স্যার, না আছে চাল আর না আছে চুলো, যাকে বলি একেবারে ভিখারি। তাহলে তো সংসার চলছে কিভাবে? সম্পূর্ণ আকাশ বাবুর টাকায়। কি বলে ম্যানেজার? ব্যানার্জি বাড়ির টাকায় চলে একটা ভিখারির সংসার? আমি তো আগেই বলেছি সাহেব, এই মানে ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে। ও আমি আর ভাবতে পারছি না, মাথায় আমার আগুন জ্বলছে। এভাবে ভেঙে পড়বেন না স্যার, মানে সোজা বাংলায় কথাটা যখন শুনেছেন এবার ঠান্ডা মাথায় ভাবুন। খাওয়া আমার হয়ে গেছে, আমি এসব সই চলতে দেব না। যে সম্পদ আমি তিল তিল করে গড়ে তুলেছি তা থেকে একটা টাকাও আমি অপচয় হতে দেব না। আমিও তো সেটাই চাই। মানে সোজা বাংলায় সাহস যখন দিয়েছেন তখন আমি থাকতে আপনি ভাবতে যাবেন না। মানে আকাশ আর বকুলের বিয়ের ফাটল ধরাবার ব্যবস্থা আমি সব করে ফেলেছি। কি ব্যবস্থা? তাহলে শুনুন। আচ্ছা, আপনার বিনা অনুমতিতে ওই বকুলের মাকে এখানে আসতে বলেছি, আসার পর যা করার আপনি করবেন। করবই তো, তাকে আমি এত সহজে ছেড়ে দেব না। সাহেব, ও যাকে আমি পুত্র স্নেহে মানুষ করেছি, বিরোধে ডাক্তারি পড়িয়েছি, সেই আকাশ আমার কথার অবাধ্য হয়ে আজ যে এতটা নিচে নামবে আমি ভাবতেই পারছি না। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ। কেন? তুমি নাকি আমাদের ওই প্রাক্তন ম্যানেজারের ছেলে সমরেশদের খোঁজ পেয়েছো? হ্যাঁ, কথাটা আপনি ঠিকই শুনেছেন। আমার বোন বকুলের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? সেই সম্পর্কের কথা আপনিও জানেন, তার সাথে এও জানেন। আজ থেকে 16 বছর আগে আমার মা আর কাকিমা বকুলের মা বাবাকে কি কথা দিয়েছিলেন। আপনার বাড়াবাড়ি বাবাজি, মানে সোজা বাংলা ওরকম কথা অনেকেই দেয়, তবে এভাবে সিরিয়াস ভাবে না। আপনি ভাবুন, আমি কাকাবাবুর সঙ্গে কথা বলছি। সে তো দেখতেই পাচ্ছি আমি গরিব কর্মচারী, তবে এই গরিবের কথা বাসি হলেই মিষ্টি লাগে। ম্যানেজার বাবু, আপনি ওদের কতটুকু চেনেন বাধ্য? আপনার চেয়ে অনেক বেশি। সে তো অনেক বেশি চিনবে। তুমি বিলেত থেকে ঘুরে এসেছো কিনা? কাকাবাবু, যে মেয়ের বাবা তোমার বাবার মৃত্যুর কারণ তাকে তুমি ভুলে যাচ্ছ কি করে? আপনি বৃথায় আমার উপর রাগ করছেন। সুব্রত বাবুর সঙ্গে বাবার যে সম্পর্ক ছিল, তাদের এই মধুর বন্ধুত্বের মাঝে কোনো মৃত্যুর রহস্য লুকিয়ে থাকতে পারে না। আকাশ, এটা নিহাতি একটা দুর্ঘটনা, আর এই আমাদের এই পরিবারের সকলের মেনে নেওয়া উচিত। কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি বকুলকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি। মিথ্যা সন্দেহে বশীভূত হয়ে আমি আমার ভালোবাসাকে ভুলে যেতে পারি না। মানে সোজা বাংলায় এই পিতৃতুল্য কাকা বাবুর মুখের উপর একথা বলতে পারলে? মিস্টার দাস, লজ্জা শরম ভয় আমি বিদেশের মাটিতে ফেলে রেখে এসেছি। আপনার মতো রাতের অন্ধকারে অভিনয় করে দিনের আলোয় লজ্জা দেখাতে আমার বিবেকে আমি আপনাকে সব জানিয়ে দিতে চাই, আমি ওই সমরেশের বোন বকুলকে বিয়ে করতে চাই। তুমি কি মদ খেয়ে মাতাল হয়ে আমার সামনে এসেছো? কাকাবাবু, তোমার স্পর্ধা সীমা ছাড়িয়ে গেছে। তুমি ভেবো না তুমি যা খুশি তাই করবে। তবে তোমার একটা কথা জেনে রাখা উচিত, আমি এখনো বেঁচে আছি। এই দুর্গাপুর স্টিল কোম্পানির মালিক মণিমোহন ব্যানার্জি। কাকাবাবু, আমার ভাবতে লজ্জা লাগছে
তুই বিলেত থেকে ফিরে এসেছো একজন প্রকৃত মানুষ হয়ে। হ্যাঁ, ছেলেমেয়েরা বড় হয়েছে, তারা নিজের পায়ে দাঁড়াতে কখনো ভুলে যায় না। তাই তো বাবা মা কাকিমার দেওয়া ওই প্রতিশোধের কথা। মনোরমা, কিন্তু আকাশ, আমাদের দেওয়া সেই প্রতিশ্রুতির কথা ভুলে তুমি বকুলকে যেমন করে হোক খুঁজে বার করো। যে ওই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, তার জন্য আমার গর্ব হওয়া উচিত। তার মানে যে আমার তার মৃত্যুর কারণ সেই সুব্রত বাবুর মেয়ে হবে এ বাড়ির বড় বউ? শুধু বড় বউ নয়, ওই সুব্রত বাবুর ছোট মেয়ের সন্ধান পেলে তাকে আমি এ বাড়ির ছোট বউ করে আনবো। হ্যাঁ, যদি আমি তোমার চোখে ওই বকুলের বাবার উপর ভুল বুঝে তুমি যে মিথ্যার বীজ রোপণ করেছো, যারা ওই শয়তান আমাদের দুটো সংসারের মাঝে বিভেদের পাঁচিল গড়ে তুলেছে, সেই শয়তানকে আমি যেমন করে হোক আমি খুঁজে বার করবো। তারপর তোমার চোখে আঙুল দিয়ে আমি প্রমাণ করে দেব আমার বার্তার মৃত্যুর কারণ ওই সুব্রত বাবু নয়। সীমা ছাড়ে এই যাও না মনোরমা, এরপর আমিও হয়তো ভুলে যাব তুমি প্রকাশের মা। ঠান্ডা মাথায় ভাবুন বাবু, মানে রাঘব? এই বিদেশের ফাইলটা কমপ্লিট করতে হয়। আপাতত চেপে যান স্যার, ওদের কথায় রাজি হয়ে যান, আর তারপর যা করার আমিই করবো। মানে ওটা বাংলা। হ্যাঁ, এখন তাহলে শোনো আকাশ, তোমাকে আমি পুত্র স্নেহে মানুষ করেছি, বিদেশে ডাক্তারি পড়িয়েছি, কিন্তু আমার কথার অবাধ্য হলে এই ইন্ডাস্ট্রিজের একটা টাকাও তোমাকে দেব না। আকাশ এই ইন্ডাস্ট্রিতে আর্থিক মালিক। সত্য বিভীষণ না কাকা বাবু, কাকিমা বিভীষণ নয়, কাকিমা পুত্র স্নেহে অন্ধ একজন দেবী মা। আকাশ, আমি ছোটবেলায় আমার বাবা মাকে হারিয়েছি, আপনারাই আমাকে পুত্র স্নেহে মানুষ করেছেন। আকাশ। আর আমার এই কাকিমা আমাকে একটিবারের জন্য বুঝতে দেননি যে আমি তার নিজের সন্তান নই। আকাশ। হয় নেই কাকা বাবু, এই আমি আপনার পাশ ফিরে কথা দিচ্ছি, আকাশ। আপনার ইচ্ছার বিরুদ্ধে আমি এই ইন্ডাস্ট্রিজের একটি পয়সাও নেব না। তার মানে সেই ভিখারির মেয়ে তোমার একমাত্র ভালোবাসা? ভালোবাসার টাকা পয়সা ধনী গরিবের হিসেব করে না। তোমার জন্য আমি উচ্চ শিক্ষিতা সুন্দরী মেয়ে এনে দেবো। আমি শিশু মন থেকে আমি যেখানে সবকিছু দিয়ে ফেলেছি, সেখান থেকে ফেরা সম্ভব নয়। আকাশ, আজ আমি তোকে দু হাত ভরে আশীর্বাদ করছি। তুই শুধু শিক্ষিত নষ্টি আকাশ, তুই এর দেশের একজন সুসন্তান। আকাশ, শুধু তুমি একারও মনোরমা, আমিও স্বীকার করছি আকাশ সত্যই আমাদের সুসন্তান। তার শিক্ষার মানদণ্ড অনেক উপরে, তাই আমি বকুলকে পুত্রবধূ হিসাবে গ্রহণ করলাম। কাকাবাবু, আপনি? এতক্ষণ আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আমি কাকাবাবু, আমি মণিমোহন গাং। এতক্ষণ আমি ঠিক শুনছি তো? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ মনোরমা। আমাকে হারিয়ে তুমি আকাশের মা হয়ে জিতে যাবে, এ আমি হতে দেব না। কাকাবাবু, এই মুহূর্তে তোমার সব আবদার মেনে নিয়ে তোমাকে একটা নতুন দায়িত্ব দিতে চাই। আমি রাজি। আকাশ, আমাকে কি করতে হবে? হ্যাঁ, সে তোমাকে পরে আমি বুঝিয়ে দেব, তুমি এখন আসতে পারো। ঠিক আছে কাকাবাবু। কাকিমা, আমি তাহলে এখন আসছি। আকাশ। কাকাবাবু, আমি এখন আসছি। তুমি যাই বলো, আকাশের মতো ছেলে এ যুগে বিরল। সে তো দেখতেই পেলাম। কিন্তু এখন তোমার দেখে শুনে পথ চলে উচিত। কারণ ওই ম্যানেজারের লোকটা ভালো নয়, তাই তো বলছো কুপরামর্শ থেকে তুমি নিজেকে দূরে সরিয়ে রাখো। তা না হলে তুমি একদিন দেখবে ওই শয়তানের বুদ্ধিতে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে তোমার এই স্বাদের ব্যানার্জি স্টিল কোম্পানির মনোরমা, অট্টালিকা। আকাশ, এবার তুমি দেখবে এই মণিমোহন ব্যানার্জির আসল রূপ। কারণ তোমাকে আমি পুত্র স্নেহে মানুষ করেছি, বিলেতে ডাক্তারি পড়েছি, কিন্তু তুমি আমার কথার অবাধ্য হয়ে ওই বকুলকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছ, আর আমি বেঁচে থাকতে তা হতে দেব না। কারণ এটাই আমার কাছে
বংশমর্যাদার লড়াই। আমার কাছে ব্যক্তি স্বাধীনতার লড়াই। আমি দাদাকে ছেড়ে দেবো না। সেদিন সেভাবে আমাকে মিছিমিছি অপমান করেছে, তার জন্য আমি তাকে কিছুতেই ছেড়ে দেবো না। আমি সব শুনেছি। কে যেন আসছে? এই আমি মুকুটমণিপুর থেকে আসছি। আরে বৌখান যে, তা 1 দশক পর হঠাৎ কি মনে করে এখানে? টাকা পয়সার কিছু প্রয়োজন হয়েছে নিশ্চয়। আচ্ছা, তুমি প্রকাশ না? যাক, চিনতে পেরেছেন তাহলে? যাদের আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তাদের কি এত সহজে ভোলা যায়? থাক, খনিদার কোনো প্রয়োজন নেই। বলুন কত টাকা প্রয়োজন? এ কথার অর্থ? আরে বুঝলেন না, আপনারা তো টাকার জন্য বিভিন্ন মঞ্চে বিভিন্ন রূপে অভিনয় করেন। প্রকাশ, একদিন আপনার স্বামী ওই সুব্রত রায় দাদার সঙ্গে অভিনয় করে তাকে খুন করে এই সম্পত্তির মালিক হতে চাইছিল, কিন্তু ভগবানের ইচ্ছায় সেদিন সে বেঁচে উঠতে পারেনি। ও ভগবান, সেদিনের সেই মিথ্যেটাকে আরো সত্য বলে আপনি আঁকড়ে ধরে বসে আছেন। সত্যের ঘটনা কখনো মিথ্যের চাদরে ঢাকা যায় না মোর। যায়। সেদিন আপনার সেই মিথ্যের চাদরটাকে সত্যের নামামালি ভেবে আমাদেরকে যন্ত্রণার পর যন্ত্রণা দিয়ে এখান থেকে চলে যেতে বাধ্য করেছেন। আমরা? হ্যাঁ হ্যাঁ, তোমরা 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 তোমাদের জন্য, আমি রাঘব দাসের জন্য। আমার ছোট্ট মেয়েটা আজ সকালে হারিয়ে গেছে। খনিদার কোনো প্রয়োজন নেই। কি বলতে এসেছেন বলুন? আমি অনেক ভেবে চিনতে পুরনো কথা ভুলে আকাশ আর আমার মেয়ে বকুলের বিয়ের ব্যাপারে আপনার সঙ্গে আমি কথা বলতে এসেছি। বিয়ে? হ্যাঁ, বিয়ে। আপনি তো জানেন ঠাকুরপো, ওরা দুজন দুজনকে কত ভালোবাসতো। তাছাড়া আকাশের মা বাবাও তো বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেদিন ওদের জানা ছিল না আপনার মেয়ে একজন বড় অভিনেত্রী। এই পর্যন্ত অভিনয় করে আপনি এবং আপনার মেয়ে ওই আকাশের কাছ থেকে কত টাকা আত্মসাৎ করেছেন? মণিমোহন বাবু, আপনি জানেন না আমার মেয়ের কথা, আপনি জানেন না। জানে, আপনার মেয়ের কথা সবাই জানে। সে তার যৌবনের জল তরঙ্গ বাজিয়ে দাদার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আকাশ, প্রকাশ, প্রকাশ, তুমি তোমার বাবার সামনে দাঁড়িয়ে আমার মুখের উপর এত বড় কথা তুমি বলতে পারলে? পারলে? এই ব্যানার্জি স্টিল কোম্পানির মালিক এই মণিমোহন বাবুকে যে একদিন পথে বসতে হবে। আপনারা তাহলে সবাই মিলে যুক্তি করে আমাকে অপমান করতে এসেছেন? আপনি বৃথায় রাগ করছেন। আকাশ নিজে চিঠি লিখে আমাকে সব কথা জানিয়েছে। কি জানিয়েছে বলুন, কে জানিয়েছে? ইয়ে মানে সোজা বাংলায় এই দেখুন চিঠিখানা। শ্রদ্ধেয় কাকা বাবু, আমি বিপদে পড়েই আপনাকে চিঠি লিখতে বাধ্য হচ্ছি। বকুল তার যৌবন সত্তা বিক্রি করে আমার কাছ থেকে অনেক টাকা গহনা হাতিয়ে নিয়েছে। বর্তমানে সে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু আমি তাকে আদৌ ভালোবাসি না। আমি তাই অনুরোধ করছি, ওদের বাড়ির কেউ বিয়ের প্রস্তাব নিয়ে এলে আপনি গুছিয়ে তাদের বলুন আমি বকুলের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমেরিকায় চললাম। আপনার আকাশ, আকাশ, তুমি এত বড় মিথ্যাবাদী, এত বড় শয়তান, এত বড় প্রতারক। কোথায় কোথায় সেই আকাশ? তাকে ডাকুন। আমি দেখতে চাই কেমন সে ভদ্র ঘরের ভদ্র সন্তান। আপনি আবার রেগে যাচ্ছেন। হাজার দোষ করলো আকাশ ব্যানার্জি তো আপনার হবু জামাই। না, সেই মিথ্যাবাদী শয়তানের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। আমি অন্যত্র সৎপাত্রে বকুলের বিয়ে দেই। ওই ভদ্রবেশী শয়তানের আসল রূপটা সবার সামনে তুলে ধরে ওকে আমি বুঝিয়ে দেব। এই মুকুটমণিপুরের মেয়েরা ওই গরিব হলে টাকার বিনিময়ে তারা সম্ভ্রম কখনো বিক্রি করে না, আর করতেও পারে না। ঔষধে কাজ হয়েছে, আপাতত আমার কাজ শেষ। ম্যানেজার, এবার শুরু করো তোমার দ্বিতীয় অভিযানে। সে তো করবো। ইয়ে মানে সোজা বাংলায়
আজ ভোরেই তাকে মানে আকাশ ব্যানার্জিকে যত্ন করে পৌঁছে দেবো ওই দমদম বিমানবন্দরে। একটা ভ্রমণের টানা ভেঙে মুচড়ে দিয়েছেন, আর একটা ভ্রমণ মধু তৃষ্ণায় মাতা। তাই এবার আমি আপনাকে 50,000 নয় 1 লাখ টাকা দেব। বিনিময়ে চাই ওই মুকুটমণিপুরের ফুটন্ত গোলাপ বকুল। একটা মেয়ের যৌবনের দাম 1 লাখ টাকা। শিল্পপতি মণিমোহন ব্যানার্জি, তুমি নিজেই জানো না তোমার কালো টাকার পাহাড়ের উচ্চতা কত ফুট? মানে কথা, আসল কথা আমি সব জানি। আমি ম্যানেজার রাঘব দাস, প্রয়োজনে রাঘব ওয়ালের চেয়ে ভয়ঙ্কর। আমার কাছে তোমরা বাপ বেটা দুগ্ধপোষ্য শিশু, তাই আসল বীজটাকে আমি অঙ্কুরে বিনাশ করে দিলাম। মানে সোজা বাংলায় এবার আমার স্বার্থের সিঁড়ি বেয়ে তোমার স্বর্গ রাজ্যে পৌঁছাতে আর বেশি দেরি হবে না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তোর কথা শুনবো না রে। চিৎকার করে বিয়ে বন্ধ করে দেবেন না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বসিয়েছিলি মাটির ঘরে, চলে এলাম ছাদনা তলে। আপনি যেভাবে চিৎকার করছেন তার জন্য আসতে আমি বাধ্য হয়েছি। দয়া করুন মর্যাদা মশাই, বরযাত্রীরা সকল খেতে বসেছে। টাকা দেয়, টাকা নগদ 1 লাখ টাকা, আর তার সাথে 10 ভরি গহনার টাকা। টাকাই তো আমি নিয়ে আসছিলাম আপনাদের দেবার জন্য, কিন্তু রাস্তায় দুষ্কৃতীরা আবার মাথায় লাঠির বাড়ি মেরে সেই টাকা যে ছিনিয়ে নিয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি। ও ভাবে মায়া কান্না কেঁদে কোনো লাভ হবে না বাবাজি। আমরা তোমার চালাকি ধরে ফেলেছি, কাজেই ফেলা করি মাথাতেও, নইলে তোমার দেখাবো মশাই। মাথায় ব্যান্ডেজের পাখড়ি পরে, চোখের জলে সাগরের বন্যা এনে কোনো লাভ হবে না সবরেশ বাবু। কি বলতে চাইছেন আপনারা? বলতে চাইছি এটা আপনার সাজানো অভিনয়। অভিনয় নয়, আপনার বিশ্বাস করুন, আমি আমার বন্ধু শুভদীপের অ্যাকাউন্ট থেকে 1 লাখ টাকা তুলে নিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ রাস্তায় দুষ্কৃতীরা আমার মাথায় লাঠির বাড়ি মেরে সেই টাকা ছিনিয়ে নিয়ে যায়। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, অমন কথা বলিস না ভাই রে, ওদের পাথর গলে যেতে পারে, কিন্তু এই ধর্মদাস বাড়ুচ্ছে গলবে না। বিশ্বাস করুন, আমি একটা প্রপঞ্চ, একটা প্রতারক। তোকে আমি নাকে দড়ি দিয়ে ঘোরাবো, তোকে আমি জেলের ঘানি দয়া করে বিয়েটা হতে দিন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এটা মামার বাড়ি রামতাম নাকি রে? নেপুল ও নেপা, ওরে বেটা নেপলা। আদেশ করুন বস, এই নেপো ওরফে লালমাটির নেপল আপনার জন্য চাল লড়িয়ে দেবে বলো। তাহলে ওই মেয়েটাকে বিয়ের পিঁড়ি থেকে তুলে নিয়ে ওর গা থেকে সমস্ত গয়নাগুলো খুলে নিয়ে এই নেপো ওই মেয়ের কাছা ধরে গহনাগুলো খুলে নিতে চলল। ছেড়ে দে, পা ছেড়ে দে। আমার পাওনা আজ আমি সুদে আসলে বুঝিয়ে নেব। মশাই, এইভাবে আপনি চিৎকার করে যাচ্ছেন, আপনি কি বিয়েটা বন্ধ করে দিতে চাইছেন? হ্যাঁ চাই, যেমন ছাদ তেমনি মা, শিয়ালে ধরা পাটা দিয়ে
ধর্মরাজের পুজো। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি তোমার মেয়ে তো আর সতী লক্ষ্মী নয়, ওটা একটা কুলোট। শাক দিয়ার মাছ ঢাকতে চেষ্টা করো না বাবাজি, সবাই জানে তোমার ওই ধিকনি বোন ওই আকাশটার সাথে ফষ্টি নষ্টি করে অনেক টাকা অনেক গহনা তোমাদের হাতে এনে তুলে দিয়েছে। কথা বলবেন, সমরে, নিজের মতো করে অন্য কাউকে দেখতে চাইবেন না। কি এত বড় কথা, তারপরও আবার চোখ রাঙানো হচ্ছে? নেপু, ও নেপা, ওরে বেটা নেপলা, টাকা নিয়ে আয়, টাকা। আমার 10 ভরি গহনার টাকা, তা না হলে আমি পুলিশও দেবো। মকদ্দমা না বলে যে মশাই না, এমন কাজ আপনি করবেন না। তাই চোরান, দয়া করে বিয়েটা হতে দিন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এটা মামার বাড়ির আবদান নাকি রে? নেপো, ও নেপা, আমার এই টাকা চাই, টাকা। এই টাকা হলো পরম ব্রহ্ম, তাই তো আমি বলি টাকা স্বর্গ, টাকা ধর্ম, টাকাহি পরম তপ, টাকাহি পৃথিবী প্রিয়ন্তে সর্বদে। এই টাকা মানে আমার 10 ভরি গহনার টাকা আমার হাতে তুলে দে, আমি আস্তে আস্তে বাড়ি চলে যাই। আর তা না হলে কি করবেন? ওই আকাশের সাথে তোর ওই ধিগ্নি বনের কেচ্ছা কেলেঙ্কারির মহাভারতটা আমি বরের বাবার হাতে তুলে দেব। এই দেখ সেই না না বলে যে মশাই না, দয়া করে ওইসব কথা আপনি বলবেন না, তাহলে ঘরের বাবা বরকে চলে নিয়ে যাবে। এসব কথা দয়া করে আপনি বলবেন না, আমি হাত জোড় করে বলছি। আপনিও তো জানেন ধর্মদাস বাবু, আমার বোন বকুল ফুলের মতো পবিত্র, জ্যোৎস্না ধারার মতো উজ্জ্বল। দুষ্ট লোকের কথা শুনে আমার বোনের ফুলের মতো জীবনটা আপনি মরুভূমি করে দেবেন না, আপনি মরুভূমি করে দেবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই কলঙ্কিনী মেয়ের বিয়ে দিতে আমি পারবো না রে। ধর্মদাস বাবু, ও ওই তো নেপকনের গা থেকে গয়নাগুলো আমি করে কি করবো? চাই আমার অনেক করে পুরো সকল দীনবন্ধু, তুমি আমার বন্ধু আর বাবার। মেরে বুড়ো সকল, তুই এই তাহলে বিয়ে ভাঙার মূল ষড়যন্ত্র করিস। তোকে সালামি। না না সমরেশ, না না, আরে বাজ, এটা মাথা গরমে সমরেশ, এটা বুঝলে কথা। কি এত দূর আসপদ্দা আমাকে বলে কিনা পুরো সকল? দেখে নেব, পুলিশে দেব মোকদ্দমা। তাই করবি রে সালা বেচন মা, নরকে কি সালা প্রভা। কৃষ্ণ কৃষ্ণ রাম নাম, এই শকুন থেকে বুড়ো ভাব দেখে নেব, মানহানির মামলা করবো। ওই আমার নাম ধর্মদাস মারুচ্ছে। তাড়াতাড়ি খেতে শেষ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল। একটা আচমকা ঘূর্ণি ঝড়ে আমাদের এই সংসারটা ঝাঁঝরা করে ফুলের মতো বকুলের নিষ্পাপ পাপড়ি গুলো ওরা দু পায়ে তোলে পিছতে চলে গেল মা। ওই দেখো মা, বকুল মোর মোমর সাজাচ্ছে, বাউল কাকা দিক ফালতু দিছে আর মতো চুপড়ে বেড়াচ্ছে। ও কি ভয়ঙ্কর দৃশ্য! আমি যে সহ্য করতে পারছি না বাবা, এই নির্মম হাজার আমার ভাগ্যের পরিহাসের যন্ত্রণার কথা আমি কার কাছে প্রকাশ করবো? খুন করবো। না 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 সমরেশ, না,
ওই আকাশকে আমি নিজের হাতে খুন করব। কে বলছিস তুই? ঠিকই বলছি মা, যে মিথ্যা কলঙ্কের কালি মাখিয়ে বকুলের জীবনটা মরুভূমি করে দিয়েছে, যে শয়তান আমাদের আশার আলো নিভিয়ে বকুলের সবুজ স্বপ্ন কালো অন্ধকারে ঢেকে দিয়েছে, সেই বড় লোকের বাচ্চা আকাশকে আমি নিজের হাতে খুন করব। ওরে সময়, আকাশকে খুন করলে কি? আমার বকুলকে লগ্ন ভ্রষ্টার হাত থেকে রেহাই পাবে বাবা। মা গো, এছাড়া আমি যে আর কিছু বলতে পারছি না। আমি যে তোমার অযোগ্য কুসন্তান, আমাকে তুমি অভিশাপ দাও না। না মা না, দাদাকে তুমি অভিশাপ দিও না মা। বকুল, আমি যে অভাগিনী, আমার সমস্ত কষ্ট আমার অদৃষ্টের, তাই বলছে এবার তোমরা আমাকে বিদায় দাও মা। বকুল, বিদায় দাও। কোথায় বিদায়? কোথায় যাবি? যেখানে নেই কোন অসুস্থ পৃথিবীর মানুষ, আমি সেখানেই চলে যাবো মা, আমি সেখানেই চলে যাবো। তোমরা আমাকে বিদায় দাও। কেমন করে বলিস না মা, কেমন করে বলিস না। আমার জীবনের স্বপ্ন যে গাঢ় অন্ধকারে হারিয়ে গেছে দাদা, হারিয়ে গেছে তার জীবনের সমস্ত সুখ স্বপ্ন, হাসি কান্না। তাই সেখানে তোদের কিছু করার নেই রে দাদা, তোদের কিছু আছে। তোকে ওই মিথ্যা কলঙ্কের কালি মুছিয়ে বন থেকে মুছে ফেলতে হবে। মিথ্যা কলঙ্কের কালি কি দিয়ে মুছে দিবি রে দাদা? কারণ মন যেখানে বোবা হয়ে গেছে, স্বপ্ন যেখানে হারিয়ে গেছে, সেখানে তোদের যার কিছুই করার নেই, কিছুই করার। ওরে বকুল, তুই চুপ কর। বকুল, তুই চুপ কর। ওরে তোর এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই রে মা, আমাদের জানা নেই। না, আমি মানুষ, আমি রাক্ষসী, আমি পেশানি। সারা জীবন ভর শুধু তোদের আমি দুঃখ দিয়েছি, যন্ত্রণা দিয়েছি। আমি তোদের জীবন নিয়ে শুধু ছিনিমিনি খেলেছি, কিন্তু আজ আমি তোকে কোন স্থায়ী ঠিকানা দিতে পারলাম না রে মা। তুই আমাকে ক্ষমা করে দেবো মা গো। আমার ঠিকানা আমি নিজেই খুঁজে দেবো মা। তাই তো তোমাদের সবাইকে আমি দূরে কোথাও চলে যাবো। আমি দূরে কোথাও যেতে দেবো না, কোথাও না। আজকের মধ্যে যেমন করে হোক আমি পাত্র খুঁজে তোর নিজে, আমি দাঁড়িয়ে থেকে তোর নিজে বিয়ে দেবো। সময় নেই দাদা, সময় নেই। কারণ আমার সুখের স্বপ্নকে যে গাঢ় অন্ধকারে গ্রাস করে ফেলেছে, তাই তো বেজে উঠেছে আমার বোধনের শহরে, তাই পূব আকাশে চলে উঠেছে অশুভ আলোর রোশনাই। ওই আলোর রোশনা আমি কালো আবরণে ঢেকে দেবো রে বকুল, আমি ঢেকে দেবো। কে দে? বনের প্রতি দাদার কর্তব্য দিয়ে। পারবি না রে দাদা, তুই কিছুতেই পারবি না। কারণ আমার মনটা যে কলঙ্কের সাগরে হারিয়ে গেছে, তাই তো সেখানে আমার যে আর ফেরার পথ নেই রে দাদা। পথ আছে। ও তুমি সেই শয়তান, সৎ প্রবঞ্চক, মিথ্যাবাদী। বলো শয়তান, বলো তুমি আমাদের সংসারে কত লাখ টাকা তুমি আমাকে দিয়েছো, কতগুলো শাড়ি, কতগুলো গয়না তুমি দিয়েছো। হ্যাঁ তুমি বলো শয়তান, বলো আমি কি তোমার কাছে কোনোদিন শাড়ি গয়না চেয়েছিলাম? সত্যি কি আমি কলঙ্কিনী? সত্যি কি আমি ব্যভিচারিণী? সত্যি কি আমি আমার যৌবনের বিনিময়ে আমি তোমার কাছে শাড়ি গয়না আমি তোমার কাছে চেয়েছি? আমি তোমার কাছে অনেক কিছু চেয়েছি, আমি কি তোমার কাছে অনেক চেয়েছি? আমি এখানে থাকবো না। এখানে থাকলে এই জানোয়ারটার মুখ আমাকে দেখতে হবে। আমি এখান থেকে পালিয়ে যাবো, তোমার কাছে ছুটে
করছিস তুই? তুই কি করছিস? ওকে দে, ছেড়ে দে। মেরে ফেলবে ওকে? কিন্তু কেন? ওর তো কোনো দোষ নেই। দোষ নেই? না, ওর কোনো দোষ নেই। বকুলের নামে কুৎসা রটিয়ে ও কোনোদিন কোনো চিঠি লেখেনি। লেখেনি? লেখনি? তাহলে সেদিনের সেই চিঠি? সেদিনের সেই চিঠিটা হ্যাঁ, বলো। ম্যানেজার সেই রাঘব দাস। রাঘব দাস? হ্যাঁ, ম্যানেজার রাঘব দাস। আমি তোমাদের পই পই করে বলেছিলাম চিঠির ওই ভাষা আকাশ কোনোদিন লিখতে পারেনি। বাউল কাকা, সেদিন তোমরা আমার কোনো কথাই বিশ্বাস করনি, তাই আমি অনেক চেষ্টা করে যখন আকাশকে ফিরিয়ে আনলাম তখন সব শেষ হয়ে গেছে। মিথ্যা ষড়যন্ত্রের অত্যাচারে রাতের শেফালি। তুই আমাকে ক্ষমা করে ভাই। হ্যাঁ, আমি ভুল হতে উত্তেজনায় তোকে আঘাত করে ফেলেছি। না সরিস না, তুই ঠিকই করেছিস। অযথা চাম ধরতে পারেনি সত্য, কিন্তু সে তার সবটুকু কলঙ্কের কালে সে তার সারা শরীরে মেখে নিয়েছে। আকাশ, তোমার যে কপাল বেয়ে রক্ত ঝরছে বাবা। হ্যাঁ, তুমি রক্তে যে সারা শরীর ভেসে যাচ্ছে। স্বরূপ মা, রক্ত স্বরূপ, রক্তে সারা শরীরে ভেসে যাক বাউল কাকা। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা, আমার দেহের শেষ রক্তবিন্দুর বিনিময়ে আমি সেটা আমার বকুলকে। বাউল কাকা! কাকিমা! বাউল কাকা! বকুল কাকা নদীতে ঝড় দিয়েছে! তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না! বাউল কাকা! বকুল! আমার বকুল! আমার বকুলকে সত্যি নদীর জলে ঝাঁপিয়েছে! না, এ বকুল হতে পারে না! আমার বকুল কখনো আমার কাজ করতে পারে না! ছুটি দেও না মা, বকুলকে আমি মরতে দেবো না। আমি আসছি বকুল, আমি আসছি। আমার বকুলকে আরো গানে ভুব ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যেটি স্বপ্ন দেখা হলো মাটি। গানে ভুব ভরিয়ে ভেবে ছিল একটি পাখি। বকুল!